কাদম্বরীর শয়নকক্ষে দরজার পিছন দিকে একটি পূর্ণাঙ্গ আয়না লাগানো আছে। অতি মূল্যবান বেলজিয়ান গ্লাস। সদ্য স্নান সেরে এসে সেই আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছেন কাদম্বরী। গান গাইছেন গুনগুনিয়ে। আজ তার মনে বেশ একটা লঘু প্রসন্নতা ছড়িয়ে আছে। কাদম্বরী শুধু একটা জাম রঙের শাড়ি পরে আছেন। মাথার চুলে একটি বেশ বড় আকারের নতুন চিরুনি। আয়নার ভেতরের কাদম্বরী দেখছেন মানুষ কাদম্বরীকে। অনেকদিন পর তিনি সম্পূর্ণ সুস্থ বোধ করছেন। মুছে গেছে চোখের নিচের কালিমা, ত্বকে এসেছে মসৃণ ঔজ্জ্বল্য। অসুখ আর অসুখ, ভালো লাগে না। আজ খুব যত্ন করে সাজগোজ করতে হবে। চিরুনির ডগায় সিঁদুর মাখিয়ে সিঁথিতে লাগাতে লাগাতে কাদম্বরী হঠাৎ চক্ষু দুটি ঘুরিয়ে মুচকি হাসলেন। আয়নার সামনে বেশিক্ষণ দাঁড়ালেই নানা রকম ছেলে মানুষই করতে ইচ্ছে যায়। যেবারে তিনি স্বামী ও কনিষ্ঠ দেবরটির সঙ্গে অলীকবাবু নাটকে হেমাঙ্গিনী সেজেছিলেন, তাতে এরকম একটি ভঙ্গি ছিল। জ্যোতিরিন্দ্রনাথ তখন বলতেন, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে রোজ কিছুক্ষণ পাঠ বলবে, তাহলে দেখবে অভিব্যক্তিগুলো ঠিক হবে। আয়নার সামনে এরকম পাঠ অভ্যেস করার সময় রবি এসে মাঝে মাঝে দাঁড়াতো পেছনে। এই চোখ মুখ ঘোরানো ও ওষ্ঠ টেপা হাসিটি দেখেই সে পরে লিখেছিল, কটাক্ষে মরিয়া যায়, কটাক্ষে বাঁচিয়া ওঠে, হাসিতে হৃদয় জুড়ে, হাসিতে হৃদয় টুটে। এ কথা মনে পড়তেই কাদম্বরীর আরো হাসি পেয়ে গেল। কি ছেলে মানুষই না তখন ছিল রবি। সব সময় ছায়ার মতন লেগে থাকতো তার সঙ্গে। সেই রবির আর এখন দেখাই পাওয়া যায় না। তার অনেক বন্ধু, আজ দেখা হবে। অনেকদিন বাদে আজ সবাই মিলে একসঙ্গে আমোদ আহ্লাদ করা হবে। কেশসজ্জা শেষ করে কাদম্বরী। ফিরে এসে পালঙ্কে আধশোয়া হয়ে একখানি বই খুললেন। তার স্বামী তাকে নিতে আসবেন ঠিক 6টার সময়। এখনো ঢের দেরি আছে। বইখানি রবির সন্ধ্যা সঙ্গীত। পাতা উল্টাতে উল্টাতে অনেক কথা মনে পড়ে গিয়ে কাদম্বরীর হাসি এসে যাচ্ছে। এক একদিন রবিকে রাগিয়ে দিয়ে তিনি বেশ মজা পেতেন। বারবার পড়া এই কবিতাগুলি আবার পড়তে লাগলেন কাদম্বরী। চোখের সামনে ফিরে এলো পুরনো সেই দিনগুলো। যতই এই সব ছবি মনে আসে, ততই যেমন আনন্দ হয়, তেমনি চক্ষু দিয়ে অশ্রুও গড়ায়। একসময় একটু ঘুমিয়ে পড়েছিলেন কাদম্বরী। আবার জেগে উঠলেন কোকিলের ডাকে। কবার ডাকলো কোকিল? 5 বার। ধড়মড় করে উঠে বসে কাদম্বরী তাকালেন দেয়ালের দিকে। একদিকে দেয়াল অনেকখানি জুড়ে রয়েছে একটি সুইচ ঘড়ি। প্রতি ঘন্টায় তার তলার দিক থেকে বেরিয়ে আসে একটি কলের কোকিল। অবিকল আসল কোকিলের মতো ডাক দিয়ে সে সময় জানিয়ে দেয়। সত্যি তো 5টা বাজে। কাদম্বরী ছুটে স্নান ঘরে গিয়ে তোলা জলে মুখ চোখ প্রক্ষালন করলেন। সাজগোজ শেষ করতে হবে তাড়াতাড়ি, আর কিছুক্ষণের মধ্যেই নিতে আসবেন তার স্বামী। বহু পরিশ্রম অর্থ ব্যয়ের পর জ্যোতিরিন্দ্রনাথের প্রথম জাহাজ জলে ভেসেছে। সাত করে নাম রেখেছেন সরোজিনী, তার সবচেয়ে বিখ্যাত নাটকটির নামে। আর কয়েকদিনের মধ্যেই জাহাজটি বাণিজ্যিক যাতায়াত শুরু করবে পূর্ববঙ্গে। আজ গঙ্গা বক্ষে জ্যোৎস্না রাতে সেখানে হবে এক পারিবারিক উৎসব। 2 দিন ধরে ওই জাহাজে জ্ঞানদানন্দিনী, রবি ও জ্যোতিরিন্দ্রনাথ রয়েছেন। ওরা কাজে ব্যস্ত ঠিকই, কিন্তু একসঙ্গে কাজ করার একটা আমোদও তো আছে।
তার থেকে বাদ পড়েছেন কাদম্বরী। এই চিন্তার যন্ত্রণা তার বুকে কাঁটার মতো বিঁধে আছে, কিন্তু কে আর সে কাঁটার খোঁজ রাখে? তবু কাদম্বরী ঠিক করেছেন আজ আর কোনো গ্লানি রাখবেন না। আজ জ্যোৎস্না রাতের উৎসবে তিনি যোগ দেবেন সম্পূর্ণ খোলা মনে। যত্ন করে শরীর ধুয়ে নিয়ে কাদম্বরী শাড়ি বদলাতে লাগলেন। কত শত মূল্যবান শাড়ি জমে আছে, পরাই হয় না। জ্যোৎস্না রাতে নীল রং মানায়। অনেক ঘাঁটাঘাঁটি করে শেষ পর্যন্ত কাদম্বরী পছন্দ করলেন গাঢ় নীল রঙের নয়নসুখ সিল্কের শাড়ি। আলতা দাসীকে আগে থেকেই খবর দেওয়া ছিল, সে এসে দু পায়ে আলতা পরিয়ে দিয়ে গেল। তারপর কাদম্বরী একসঙ্গে 12টি ধূপ জ্বালিয়ে সেই ধূপের ধোঁয়া লাগালেন তার চুলে। সাজ শেষ করে খোঁপায় জুঁইয়ের একটা মালা জড়িয়ে কাদম্বরী আবার দাঁড়ালেন আয়নার সামনে। নিজের রূপ নিয়ে গোমর করতে নেই, কিন্তু কাছাকাছি কেউ নেই। একা খুব সন্তর্পণে দর্পণের দিকে তাকিয়ে নিজেকে কার না ভালো লাগে। কাদম্বরীর মনে পড়ল বেশ কিছুদিন আগে রবি তাকে একবার সাজতে দেখে বলে উঠেছিল, অশোক বসনা যেন আপনি সে ঢাকা আছে আপনার রূপের মাঝার, রেখা রেখা হাসিগুলি আশেপাশে চমকিয়ে রূপেতেই লুকায় আবার। আজও কি সেই রকম সাজ হয়েছে? বেশি বেশি হয়ে যায়নি তো? রূপের মধ্যে রূপ লুকিয়েছে। ভাবতে ভাবতে তিনি দারুণ চমকে উঠলেন। আবার কোকিল ডেকে উঠল 6 বার। তাহলে তো সময় হয়ে গেছে। সিঁড়িতে কি শোনা যাচ্ছে তার স্বামীর পদশব্দ? দরজা খুলে তিনি বললেন, দেখো দেখি কেউ এলো। না, সিঁড়ি দিয়ে কেউ উঠে আসছে না এখনো। তবু কাদম্বরীর দৃঢ় বিশ্বাস একটু দেরি হলেও জ্যোতিরেন্দ্রনাথ এসে পড়বেন যে কোনো মুহূর্তে। কোনো কাজের অছিলা দেখিয়ে আজ তিনি রবিকে পাঠালে কাদম্বরীর খুব রাগ হবে। না, আজ তিনি রবির সঙ্গে যাবেন না। জ্ঞানদানন্দিনীর সামনে তিনি আজ তার স্বামীর পাশাপাশি থাকতে চান। 7টা, 8টা, 9টা, 10টা কাদম্বরী ছটফটিয়ে বারবার ঘর আর বার করতে লাগলেন। কখনো দাঁড়ালেন বারান্দায়, কখনো জানলায়। জ্যোতিরেন্দ্রনাথ আজ আসবেন না এ তিনি বিশ্বাসই করতে পাচ্ছেন না। আসবেন, তিনি ঠিকই আসবেন, যতই দেরি হোক। 11টা বেজে গেল। এরপর আর জাহাজে পৌঁছানো যাবে কি করে? আজকের মতন কি জ্যোৎস্না রাতের উৎসব বাতিল? তাহলে সবাই ফিরে এলো না কেন? কিংবা সবাই কাদম্বরীর কথা ভুলে গেছে? আসবেন না? তার স্বামীও আজ সত্যি আসবেন না? এই ঘরে 30টি বাতিদানের বৃহৎ ঝাড় লণ্ঠনটি জ্বালানো হয়েছে। উজ্জ্বল আলোকময় কক্ষ। আয়নায় একজন, ঘরের মধ্যে আরেক কাদম্বরী। একজন যেন আরেকজনকে বিদ্রুপ করছে। আয়নার নারীটি বলছে, ওরে তুই এমন অভিসারিকার মতো সাজগোজ করলি কার জন্য? তোকে যে বিভৎস প্রেতিনীর মতো দেখাচ্ছে। 2 হাতে মুখ চাপা দিয়ে কাদম্বরী ঝাঁপিয়ে পড়লেন বিছানায়। এতক্ষণ তার কেশচর্চা নষ্ট হয়ে যাবে বলে তিনি একবারও শয্যায় গা এলাননি। এখনো কিন্তু তার কান্না আসছে না। চক্ষু দুটি শুষ্ক, শরীরে অসহ্য ছটফটানি। একটু পরেই আবার উঠে পড়ে তিনি একটি গান গেয়ে উঠলেন। বুঝি বেলা বহে যায়, কাননে আয় তোরা আয়। সাধ ছিল যে পরিয়ে দেব মনের মতন মালা গেঁথে। কই সে হলো মালা গাঁথা, কই সে এলো হায়।
এখনো তো কান্না পাচ্ছে না। গাইতে গাইতেই হেসে উঠলেন কাদম্বরী। আবার আয়নায় নারীটির দিকে চোখ পড়ল। সে কিছু বলার আগেই কাদম্বরী চোখ পাকিয়ে বললেন, তুই এখনো রয়েছিস কেন মুখ পড়ি? যা, বিদেয় হ। ইস, আবার সাজের ঘটা দেখো। দেয়ালের কোণে জ্যোতিরিন্দ্রনাথের একটি রূপো বাঁধানো ছড়ি রাখা আছে। ছুটে গিয়ে সেটা এনে কাদম্বরী ঠাঁই ঠাঁই করে মারতে লাগলেন তার এত কালের সাধের দর্পণে। ঝনঝন শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে ছড়িয়ে গেল কাঁচ। তাতে কাদম্বরী খুব তৃপ্তি বোধ করলেন। যাক, আর কোনোদিন ওই আয়নায় ঠিক নিজের মতন এক নারীকে দেখতে হবে না। নিজের সঙ্গে আর তার দেখাই হবে না। এমনিতে কেউ শত অনুরোধ করলেও গান শোনাতে চান না কাদম্বরী। এখন এত রাত্রে কেউ অবাক বা বিরক্ত হবে কিনা না ভেবেই বেশ জোরে জোরে আপন মনে গান করতে লাগলেন। মাঝপথে গান থামিয়ে তিনি কাল্পনিক কোনো শব্দ শুনে চেঁচিয়ে উঠলেন, কে কে? কোনো সাড়া নেই। তিনি বাজ পাখির মতো তীক্ষ্ণ কুটিল চোখে চেয়ে রইলেন বন্ধ দরজার দিকে। তারপর আপন মনে বললেন, কেউ না, বুঝি বাতাস। আজ থেকে বাতাস, তুমি আমার কেউ না। মধ্যরাতে জ্যোৎস্না, তুমি আমার কেউ না। বারান্দায় যত ফুল ফুটে আছে, তোমরা আমার কেউ না। আর কাকে কাকে ছাড়তে হবে? একটুক্ষণ ঘাড় বেঁকিয়ে লক্ষ্মী টেরা হয়ে তিনি ভাবতে লাগলেন। ভাবতে ভাবতে তার মাথায় অন্য একটা চিন্তা এলো। তিনি নিজে যদি তার মধ্যে সহসা হাজির হন তাহলে কেমন হয়? কিন্তু যাওয়া যাবে কি করে? কাদম্বরী তো পথ চেনেন না। বঙ্গ ললনাদের পক্ষে একা একা কোথাও যাওয়ার যেন প্রশ্নই ওঠে না। কাদম্বরী অসহিষ্ণুভাবে মাটিতে পা ঠুকে ঠুকে বলতে লাগলেন, কেন হবে না? হ্যাঁ, আমি যাব, আমি যাব, আমি যাব। কাদম্বরী ছুটে গেলেন পাশের ঘরে। চাবি দিয়ে খুললেন দেয়াল আলমারি। তার ভেতরের একটি গুপ্ত স্থান থেকে বার করে আনলেন একটি গয়নার বাক্স, চন্দন কাঠের তৈরি, উপরে হাতির দাঁতের কারুকাজ করা। এই পেটিকায় স্বর্ণালঙ্কার নেই, শুধু হিরে, চুনি, পান্না, মুক্তোর মালা। সেগুলি সরিয়ে সরিয়ে তলা থেকে বার করলেন একটা কাগজের মোড়ক। এর মধ্যে রয়েছে 4খানা কালো রঙের বড়ি। বিশু নামের এক কাপড়ুলির কাছ থেকে এগুলো সংগ্রহ করে রেখেছেন কাদম্বরী। কাপড় বেচতে আসে বটে, কিন্তু অনেক জড়ি বুটি শিকড় বাকড়ের গুণ জানে। সে ঘুমের ওষুধ দেয়। একটু ঘুম, বেশি ঘুম, গহন ঘুম, মরণ ঘুম। এই গয়নার বাক্সের মধ্যেই সযত্নে রক্ষিত আছে 3খানি চিঠি। এর মধ্যে একখানি কাদম্বরী পেয়েছিলেন ধোপার কাছে কাপড় কাচতে দেবার আগে জ্যোতিরিন্দ্রনাথের এক জোব্বার পকেটে। অন্য দুটি এক বৃহদাকার অভিধানের ভাঁজে। 3টি চিঠি একই মেয়েলি হস্তাক্ষরে লেখা। সম্বোধনে প্রাণাধিকেষু, তলায় কোনো নাম নেই। এই চিঠির কথা কাদম্বরী তাঁর সর্বগুণান্বিত, ব্যস্ত, বিখ্যাত স্বামীকে কখনো বলেননি। তার ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগল। অত্যুজ্জ্বল হল 2 চক্ষু, সমস্ত রোমকূপে জ্বালার অনুভূতি। তিনি একসঙ্গে 4টি কালো বড়ি খেয়ে ফেললেন। জল পান করলেন 2 গেলাস। আহ,
শান্তি, শান্তি। এখন আর একা একা যে কোনো জায়গায় যাওয়ার কোনো বাধা নেই। কোনো অবরোধের দেয়াল তাকে আটকাতে পারবে না। সব পথ তার জন্য খোলা। পাখির ডানার মতো 2 হাত ছড়িয়ে দিয়ে তিনি দৌড়তে লাগলেন সারা ঘরে। ভাঙা কাঁচ তার পায়ে বিঁধে যাচ্ছে, কোনো খেয়াল নেই। তার মুখ হাসিতে উদ্ভাসিত। বিশু মোটে একটা পুরিয়া খেতে বলেছিল, 4টি খেয়ে শরীর যে কি হালকা লাগছে। পা দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে, তাতে যেন আলপনা আঁকা হয়ে যাচ্ছে সাদা মার্বেল পাথরে। কাদম্বরী আজ নাচছেন, কেউ কোনো দিন তার নাচ দেখেনি। খুলে ফেললেন শাড়ি, পরনে রইল শুধু সেমিজ। নাচতে নাচতেই ছুঁড়ে ফেলতে লাগলেন হাতের কঙ্কন, গলার হার, কানের দুল, খোঁপার ফুল। গাইতে লাগলেন একটা গান, তা খুবই অস্পষ্ট, কথা বোঝাই যায় না। একটু ক্লান্ত হয়ে বসলেন চেয়ারে। কাদম্বরী ভ্রু কুঞ্চিত করে ভাবলেন, যাবার আগে একটা চিঠি লিখে যাবেন, কিন্তু কাকে? রবিকে না তার স্বামীকে? তার স্বামী হয়তো একখানি চিঠি পাঠ করারও সময় পাবেন না। রবিকে কত কথা বলার ছিল। রবি এক সময় কত কথা বলেছে, তার উত্তর দেওয়া হয়নি। কলম তুলে নিয়ে রবির নামটি লিখতে গিয়েও তিনি থেমে গেলেন। রবি তো আর আগের মতন নেই। তার সর্বক্ষণের ছায়া সহচর্যে এখন অনেক দূরে সরে গেছে। সে এখন পরিপূর্ণ যুবক, বিবাহিত, বাইরের পৃথিবীর সঙ্গে যুক্ত। না, রবিকে আর তিনি কাছে টানতে চান না। এই জোড়াসাঁকোর বাড়ির রবির ঘরটি একদিন সাফসুত্র করতে গিয়েছিলেন কাদম্বরী। তার এলোমেলো ছড়ানো পাণ্ডুলিপির মধ্যে 2 লাইনের একটি অসমাপ্ত কবিতা তিনি দেখতে পেয়েছিলেন। লাইন দুটি পড়ে কাদম্বরীর বুকে একটা প্রচণ্ড আঘাত লেগেছিল। এমন তো রবি আর কখনো লেখেনি। এই অসমাপ্ত কবিতাটির কথা বলেওনি তাকে। লাইন দুটি তার এখন আবার মনে পড়ে গেল। হেথা হতে যাও পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে। কি নিদারুণ সত্যি কথা। নতুন খেলা শুরু হলে পুরাতনের আর স্থান কোথায়? তাকে সরে যেতেই হয়। কিন্তু নতুন কতদিনে পুরাতন হয়? নারী পুরাতন হয়ে যায়, পুরুষ হয় না বুঝি? পুরুষের যে বাইরের জগৎ আছে, আছে অসীম বিশ্ব, তাই সে নিত্য নতুন। না, রবিকে নয়, স্বামীকেই চিঠি লিখে যাবেন তিনি। এর আগে কখনো চিঠি লেখার অবকাশ হয়নি। কি সম্বোধন করবেন? পরাণপ্রিয় সম্বোধনে স্বামীকে চিঠি লিখতে শুরু করলেন কাদম্বরী। বেশি লিখতে পারলেন না, চোখ অন্ধকার হয়ে আসছে। সংক্ষিপ্তভাবে শেষ করলেন দ্রুত। তলায় লিখলেন, ইতি তোমার জন্য জন্ম জন্মান্তরের এক কাঙালিনী। উঠে দাঁড়িয়ে পাশের ঘরটিতে যেতে যেতে অস্ফুট স্বরে আবার বললেন, হেথা হতে যাও পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে। কেউ চায় না পুরাতনকে, কেউ চায় না, আমায় আর কেউ চায় না। অচ্ছুতের মতন সবাই আমাকে ঠেলে দিয়েছে ঘরের কোণে। এই প্রথম এক উচ্ছ্বসিত জলপ্রপাতের মতন কান্নায় আন্দোলিত হলেন কাদম্বরী। আর্তস্বরে বলতে লাগলেন, রবি,
রবি, আমি চলে যাচ্ছি। তোমার কবিতা, তোমার গানই আমাকে বাঁচিয়ে রেখেছিল। তোমার রচনার মধ্যেই আমি নিজেকে খুঁজে পেয়ে ধন্য হয়েছি। রবি, আমি চলে যাচ্ছি। নতুন বৌঠান এখন পুরাতন হয়ে গেছে। সেই পুরাতন আজ বিদায় নিচ্ছে। আর দাঁড়াতে পারলেন না কাদম্বরী। তার শরীরটা দুমড়ে মুচড়ে ভেঙে পড়ল কঠিন পাথরে। জোর শব্দে তার মাথা ঠুকে গেল। ঝাড় লণ্ঠন জ্বলতেই লাগলো। প্রতি ঘন্টায় ডেকে গেল কোকিল। খোলা জানলা দিয়ে বাতাস ঢুকে খেলা করতে লাগলো। এক নিষ্পন্দ শরীর ঘিরে।